বছরটা শেষ হলে তিন বন্ধু মিলে বনভোজনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যেতাম। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ঘোরাফেরা করে থাকতাম। ছোটবেলা থেকেই আমাদের ঘোরাফেরা করার শখ ছিল একটু অন্যরকম। 2014 সালের কথা। আমরা বনভোজনের উদ্দেশ্যে ময়মনসিংহ জেলার ঠাড়াপাড়া নামক একটি গ্রামে আমরা যাওয়ার উদ্দেশ্য নেই। ওই ঠাড়াপাড়া গ্রামে একটি বিশেষ স্থান রয়েছে যেটা অনেক মানুষ পরিদর্শন করে থাকে। লোকমুখে শুনলাম আগেকার মানুষেরা বলতো যে ওই ঠাড়াপাড়া গ্রামে নাকি আকাশ থেকে বিজলি চমকাতো এবং ওখানে অনেক রকমের বড় বড় পুকুর হয়েছে ওই বিজলির প্রভাবে। সেটা পরিদর্শন করার জন্যই আমাদের ওখানে যাওয়া। কিন্তু কেই বা জানতো ওখানে যাওয়ার পর আমাদের জীবনে একটি অন্যরকম একটি পরিবর্তন চলে আসবে, আমাদের জীবনের সঙ্গে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, বলছিলাম 2014 সালের কথা। তিন বন্ধু মিলে চিন্তা করলাম যে অনেক জায়গাতে ঘুরলাম, এবার না হয় বাড়ির কাছেই ওখানে যাওয়া যাক, চল। আমাদের বন্ধুর মধ্যে একজনের নাম ছিল শফিক, আরেকজনের নাম রতন এবং আরেকজনের নাম ফারহান। তিনজন বন্ধু মিলেই আমরা ওখানে রওনা দিই যাওয়ার জন্য। তখন জানুয়ারি মাসের প্রথম দিকেই আমাদের যাওয়ার জন্য তৈরি হই সবাই। 2014 সালের জানুয়ারি মাসের দিকে গরমের সিজনটা হালকা হালকা করে পড়ছিল, এরকম একটা অবস্থায় আমরা তিন বন্ধু মিলে বের হব। সম্ভবত এটা জানুয়ারি মাসের 7 তারিখ কি 8 তারিখ ছিল মেবি। আমরা তিন বন্ধু মিলে অনেক রকমের ব্যাগ গুছাই, টাকা পয়সা যত বাও করা লাগে আমরা সবাই মিলে এটা তৈরি করছিলাম এবং কিভাবে কি করব কি না করব সেটা প্ল্যান করছিলাম আগে থেকে এক সপ্তাহ। সঙ্গে করে একজন ছোট ভাই, সে বলল যে এবার আমাদের সাথে সে ঘুরতে যাবে। তার বাবা মা আমাদেরকে তার খরচের বহনার্থী যা লাগে তা আমাদেরকে দিয়েছে। তার জন্য ভাবলাম যে এই ছোট ভাইটাকেও এবার আমরা নিয়ে যাব। চারজন মিলে একটি বাসে উঠে পড়ি ময়মনসিংহ ঠাড়াপাড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তখন দুপুরবেলা আমরা ঘর থেকে বের হই এবং বাসে গিয়ে উঠি। যেতে যেতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। তখন ভাবলাম যে ওখানে একটা হোস্টেলে আজকে রাত্রিবেলা থাকবো। আমাদের একটা প্ল্যান ছিল যেটা রাত্রিবেলা যখন আমরা হোস্টেলে থাকতাম, হোস্টেলে থাকার পর আমরা অনেক মজা করতাম এবং ওখানে অনেক রকমের মজা করার পর পরদিন সারাদিন ঘোরাফেরা করতাম এবং স্পেশালি আমরা বিকেলবেলা আবারও গাড়িতে উঠে পড়তাম বাড়িতে আসার উদ্দেশ্যে। এটা একদিনের জার্নি ছিল আমাদের। তো সব কিছু প্ল্যান মাফিক চলছিল। আমরা সন্ধ্যার সময় গিয়েই ওখানে একটি সিট বুকিং করি একটি হোস্টেলে। ওখানে একটা কলেজ ছিল, ওই কলেজের পাশেই একটা ছোটো রকম একটা হোস্টেল ছিল। ওখানে আমরা এক রাত থাকার জন্য পারমিশন নেই এবং ওখানে ভাড়া দেওয়ার জন্য আমরা যাই। গিয়ে আমরা কথাবার্তা বললাম এবং বলার পর হোস্টেলে আমরা প্রবেশ করলাম। সন্ধ্যার পর কিছু খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি। আর ঠাটাপাড়া গ্রামটাও ছিল এর খানিকটা একটু দূরে, প্রায় 10 মিনিটের পথ হেঁটে গেলে। আমাদের মধ্যে ফারহান বলে উঠল, এখান থেকে তো ঠাটাপাড়া গ্রাম 10 মিনিট রাস্তা হবে, চল একটু রাত্রিবেলা ওখান থেকে ঘোরান দিয়ে আসি। তখন আমি বললাম যে আরে এই রাত্রিবেলা ওখানে যাবি নাকি? লোকমুখে তো আগে অনেক শুনেছি যে এই গ্রাম নাকি দোষী একটা গ্রাম। চল এখন যেতে হবে না, কাল সকাল হোক তারপর আমরা যাব। কিন্তু ফারহান এমন একটি বায়না ধরলো যে আমাদের ওখানে যেতেই হবে। সে বলল যে তার নাকি ভালো লাগছে না, তার মাথা ঘুরছে, যদি একটু বাইরে থেকে ঘুরে আসে তাহলে নাকি তার ভালো লাগবে। সঙ্গে ছোট ছেলেটাও যাকে নিয়ে আসছিলাম সেও একটু বায়না ধরলো। তো আর কিছু করার ছিল না, চারজন মিলে ঘর থেকে বের হয়ে যায় হোস্টেল থেকে ওই ঠাড়াপাড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে খানিকটা পথ অতিক্রম করার পরই আমরা দেখতে পারি একটা ছোট্ট সাইনবোর্ড, ওখানে লেখা আছে ঠাড়াপাড়া গ্রাম, গাড়ি আস্তে চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তখন এটা দেখার পর আমাদের বেশ খটকা লাগলো। ভাবলাম এখানে কোনো রকমের প্রতিষ্ঠান নেই, আর এখানে কোনো রকমের যে মানুষের সমাগম, বাজার, এরকম কিছুই নেই। তো ওখানে গাড়ি আস্তে চালানোর সাইনবোর্ডটা কেন দেওয়া হয়েছিল দেখে বেশ খটকা লাগলো। পাশেই দেখতে পারলাম একজন নাইট গার্ড, তিনি হুড় হুড় করে হেঁটে যাচ্ছেন আমাদের সামনে দিয়ে। রাত আনুমানিক 8টার উপরে বাজে। দেখতে পেরে আমরা ডাক দিলাম, ও চাচা একটু দাঁড়ান। শুনতে পেরে চাচা দিন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে কি হলো, তোমাদের কোনো সমস্যা? বললাম যে না সমস্যা নেই, তবে এখানে কি কোনো বাজার বা কোনো রকম প্রতিষ্ঠান কি সাপ্তাহিকভাবে কোনো বসে, মানে এখানে কি বিচরণ করে? চাচা বললেন না তো। কেন? বললাম যে এই
এই সড়কটার পাশে দেখুন লেখা আছে গাড়ি আস্তে চালানোর জন্য। এর মানেটা কি? তখন চাচা বলেন যে এই এই রুটটাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট যতটুকু হয়ে থাকে সবাই লোক মুখে শোনা যায় যে এগুলো নাকি দুষ্টু প্রেত এবং জিনের কারণে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এটি স্পেশালি রাত্রিবেলা বেশি অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষের অনেক রকমের ক্ষতি হয় এই রুটে দিয়ে, যার কারণে বলা হয়েছে যে এই রুটে দিয়ে একটু আস্তে গাড়ি চালানোর জন্য। চাচার কথা শুনে বেশ অবাক লাগলো এবং আমরা মনে মনে চিন্তা করছিলাম এটাও কি করে সম্ভব হতে পারে? জিন প্রেত কি এগুলো অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে? আমাদের ধারণাটা কি এতটা সত্যি ছিল? সেটা দেখার জন্য আমরা ঠাড়াপাড়া অঞ্চলটার ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করি। খানিকটা এগোনোর পর দেখতে পারি যে এখানে কোনো রকমের বাড়িঘর, তারপর কোনো মানুষের সমাগম নেই। এখানে লম্বা একটা নিরালা পরিবেশ বসে আছে একরকম নিস্তব্ধ আকারে। পাশে দেখতে পারলাম একটা ছোট্ট গাছ, গাছের ভিতরে চড়ুই পাখির বাসা যেমন আখড়া বেঁধেছে। চড়ুই পাখিগুলো হুট করে ডাক দেয়, কিচিরমিচির শব্দ করে। দেখতে পেরে বেশ ভালো লাগলো আমাদের কাছে। ভালো লাগতে লাগতে আমরা হাঁটতে হাঁটতে ঠাড়াপাড়া গ্রামের একটি পুকুরের কিনারায় চলে যাই। গিয়ে দেখতে পারি ওখানে বেশ একটা বড় গর্ত হয়ে আছে। ওই গর্তের মধ্যে আমাদের সঙ্গে যে ছোট ভাইটা ছিল সে পা ধোয়ার জন্য ওই গর্তের ভিতরে পা দেয়। পা যখনই সে গর্তের ভিতরে প্রবেশ করায় তখনই সে একটা চিৎকার দিয়ে ওঠে। দৌড় দিয়ে তার কাছে যাই, গিয়ে দেখতে পারি তার পা মাটির তল থেকে, পানির ভিতর থেকে কেউ একজন টেনে ধরেছে। তাকে খুব জোর কমে ছুটানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই তাকে ছুটাতে পারছি না। সঙ্গে আমাদের ফারহান, তারপর আরও একজন আসে এবং ওখানে থাকা আরও একজন মানুষ দৌড় দিয়ে আসে চিৎকার চেঁচামেচি শোনার পর। এসে ক্রমাগত তাকে টানাটানি হেঁচড়া করার পর ওখান থেকে তোলা হয়। তোলার পর দেখতে পারি তার পায়ে একটি বিশেষ 4-5টা আঙুলের ছাপ বেসে গেছে। তখন ওখানে থাকা যে অন্য লোকটা ছিল যেটা দৌড় দিয়ে এসেছিল, তিনি আমাদেরকে বলছেন, এই বাচ্চারা তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের এখানে রাত্রিবেলা আসাটা ঠিক হয়নি, চলে যাও। চাচাকে তখন বললাম যে আমাদের একটু ভালো লাগছিল না, তাই এদিকে একটু ঘুরতে আসলাম। আর এই ঘটনাটা কেন ঘটলো একটু আপনি বলতে পারবেন? তখন চাচা বলেন যে এই এলাকাতে অনেক রকমের দুষ্টু জিন এবং প্রেতের সমাগম হয়ে থাকে। এখানে রাত্রিবেলা দূরে থাক, এখানে মানুষ দিনের বেলাতেও আসে না। তোমাদের এত বড় সাহস কী করে হলো? এখানে আসার মতো তোমাদের কলিজা ঠিক হয়নি, এটা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এই বলে লোকটা আস্তে আস্তে করে নিপীড়নে হাঁটতে হাঁটতে আমাদের সামনে থেকে চলে গেল তার কর্মসংস্থানে। আমরা তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পায়ের মধ্যে আমরা কিছু বেঁধে দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি এবং ওটা দিয়ে তার পাটা বেঁধে দিলাম। বাঁধার পর দেখতে পারি সে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। ফারহানকে বললাম তাকে কুলে করে নেওয়ার জন্য। কুলে করে নিয়ে আমরা হাঁটছিলাম হোস্টেলের উদ্দেশ্যে, হোস্টেলে চলে আসবো এরকম একটা অবস্থায়। তখনই দেখতে পারি একটি বুড়িমার আবির্ভাব ঘটেছে আমাদের পিছনে। বুড়িমাকে আমরা আগে কখনো দেখিনি এবং আমরা যখন ঠাডাপাড়া গ্রামে প্রবেশ করেছি তখনও বুড়িমাকে দেখিনি। বুড়িমা তখন লাঠি হাত ইশারা করে ডাকছে, ও ছেলেরা, ছেলেরা দাঁড়াও, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, নিয়ে যাও। বুড়িমার কথা শুনে বেশ অবাক লাগলো আমাদের মনে এবং পিছন ঘুরে তাকিয়ে দেখতে পারি পিছনে একটি বুড়িমা দাঁড়িয়ে আছে। তার লম্বা লম্বা সাদা সাদা চুল, মাটিতে ছুঁই ছুঁই অবস্থায়, কালো একটি কাপড় পরিধান, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল বা কোনো জুতা নেই এবং তার চোখের মধ্যে একটা চশমা পরিধান করা। মনে হচ্ছে বেশ স্মার্ট একটি মহিলা দাঁড়িয়ে আছে। ভাবলাম কোনো ভালো ফ্যামিলির একজন বুড়িমা হবে বা কারো দাদি, কোনো নানি বা হবে। এইটা ভেবে ওনার কাছে আমরা যাই, গিয়ে জিজ্ঞেস করি, কি হলো দাদি, আপনি ডাকছেন যে, আর এত রাত্রিবেলা আপনি এখানে কি করছেন? বুড়িমা তখন গুজা অবস্থা থেকে সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে যে, হা 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 হা, আমি তো এখানে দাঁড়াবই, আর এখানে আমি বিচরণ করে থাকি, তা তোরা এখানে কেন এসেছিস? উত্তরে তখন বললাম যে আমরা এই ঠাডাপাড়া গ্রামটা একটু পরিদর্শন করতে এসেছি। আমরা প্রতি বছরই এদিকে বনভোজনের জন্য ঘোরাফেরা করি এবং ভাবলাম এবার আমরা এই
ঠাডাপাড়া গ্রামটাতে এসে একটু ঘুরে যাই। লোকমুখে শুনতাম এখানে নাকি অনেক প্রেত এবং জিনের সম্মুখীন হয়, সেটা দেখার জন্যই আমাদের এখানে আসা। তখন বুড়িমা হাসতে হাসতে বলে যে, চলে যা এখান থেকে, তোরা তাড়াতাড়ি করে চলে যা, না হলে তোদের বেশ ক্ষতি হয়ে যাবে, চলে যা বলছি। বুড়িমার কথা শুনে আমরা আবারও জিজ্ঞেস করলাম যে, আমরা তো চলে যাবই, আর আপনি কি যাবেন না? আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি? তখন বুড়িমা বলেছে, আমাদের কথা তোকে চিন্তা করতে হবে না, তোরা চলে যা, চলে যা, আর রাত্রিবেলা এখানে কোনো দিন আসার চেষ্টা করবি না। তোদেরকে প্রথমবারের মতো ওয়ার্নিং দিয়ে দিলাম। এই বলতে বলতে বুড়িমাকে দেখতে পারলাম লাঠিটাকে টেপ টেপ শব্দ করে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে উল্টো দিকে সে হাঁটা শুরু করেছে, যেদিক দিয়ে ঠাড়াপাড়া গ্রামের একটি পুকুর বয়ে গিয়েছে এবং ওখান দিয়ে ঠাড়াপাড়া গ্রামটা অবস্থিত, যেখানে অনেক বিজলি পড়তো আকাশ থেকে, আগে লোকমুখে শোনা যেত, সেদিকে সে হাঁটা শুরু করেছে। বুঝতে পেরে বেশ অবাক লাগলো এবং খটকা লাগলো আমাদের মনে। এত রাত্রিবেলা এই বুড়িমা, এত একটি স্মার্ট বুড়িমা, যেটা আমরা কখনো দেখিনি আগের বেলায়, এটা কোথা থেকে আবির্ভাব হলো? এইটা বুঝতে বুঝতে আমরা এখানে চারজন দাঁড়িয়েছিলাম। হুট করে দেখতে পারি বুড়িমা এখান থেকে অদৃশ্য হয়ে পড়ে। বুড়িমার অদৃশ্য হয়ে যাওয়াটা আমরা চারজন সচক্ষে দেখতে পারি। এক একজন আরেকজনকে জিজ্ঞেস করছি যে, তোরা কি কিছু দেখেছিস? বলে যে, হ্যাঁ দেখতে পারলাম তো, এখনই বুড়িমা এখানে ছিল, বাট এখান থেকে কোথায় চলে গেল আবার। ফারহানও বলছে একই কথা। তখন আমরা চারজন মিলে ভয় পাই খুব, এবং ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি লিভ নিয়ে আমরা চলে আসি আমাদের হোস্টেলে। হোস্টেলটা বেশ ছোটই ছিল। হোস্টেলে ঢোকার পর একটা দারোয়ান আমাদেরকে আটকিয়ে বললো, তোমরা কোথায় গিয়েছিলে? রাত 10টা বাজে প্রায়। বললাম যে আমরা গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। ওখানে একটা বুড়িমাকে দেখতে পারলাম। বুড়িমা সে অদৃশ্য হয়ে গেল আমাদের চোখের সামনে থেকে। এটা কি করে হতে পারে? তখন দারোয়ান বলে, সর্বনাশ, তোমরা এদিকে কেন গেলে? এই জায়গাটা খুব খারাপ একটি জায়গা, এটা ভালো জায়গা না। এখানে অনেক দিন পর পর অনেক মানুষের মৃত্যু ঘটে। তখনই ওই দারোয়ানটা দেখতে পারে আমাদের যে ছোট ভাইটা, তার পা থেকে রক্তের ছুঁই ছুঁই ভাব ফোঁটা ফোঁটা পড়ছে মাটিতে। দেখতে পেয়ে সে হা করে তাকিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো, কি হলো তোমাদের? এই ছোট বাচ্চাটার পা থেকে রক্ত পড়ছে কেন? উত্তরে তখন সব ঘটনা খুলে বললাম। তখন দারোয়ানটা আমাদের খুব সাবধানো এবং আমাদেরকে গালি স্বরূপ কিছু কথাবার্তা বলার পর বলে যে, তোমরা যদি আরও একবার এদিকে যাওয়ার চেষ্টা করো, তোমাদের কিন্তু খারাপ ছাড়া কোনো কিছু ভালো হবে না, এই বলে দিলাম। তখন দারোয়ানের কথা শুনে বেশ ভয় লাগলো। আমরা তখন হোস্টেলের ভিতরে প্রবেশ করি এবং হোস্টেলে গিয়ে সবাই চিন্তায় মগ্ন হয়ে আছি। ঘুরতে আসলাম এবং আসার পর একই ঘটনা ঘটছে আমাদের সঙ্গে, এই নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ি। ছোট ভাইটার এরকম একটি অবস্থা। বাটন ফোনটা দিয়ে ফোন দিলাম তার বাবাকে, দিয়ে বললাম যে আপনার ছেলের সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে। তখন তার বাবা বলল যে, আমি কি এখানে আসবো তোমাদের কাছে? বললাম যে না, আমরা কালকে বিকেলবেলা বাড়িতে চলে আসবো, সে তখন না হয় দেখেন। তখন তার বাবাকে আমরা সান্ত্বনা দিলাম এবং তার বাবাকে আমরা আসতে নিষেধ করলাম। আমরা তখন হালকা খাওয়া দাওয়ার পর ভাবলাম যে এখানে ঘুমিয়ে পড়ব। আমার ঘুম লাগে এমন একটা অবস্থায় ছোট বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে। এদিকে ফারহান আর সে সজাগ রয়েছে। শুনতে পারি তারা ফিস ফিস করে কি একটা কথা বলছে। ফারহান বলে উঠল, এই যাবি, চল এদিকে গিয়ে একটু ঘুরান দিয়ে আসি। তখনই সে বলে উঠল যে, না না, এমনিতেই খুব দখল গিয়েছে আজকে, এখানে যাওয়া যাবে না আজকে। তোর সঙ্গে কি কিছু ঘটনা ঘটেনি? তোর সঙ্গে ঘটনা ঘটলে তুই বুঝতে পারতি। তখন ফারহান বলে উঠে যে, আরে ভাই, এগুলো সব ভুয়া, মিথ্যা, আর জিন প্রেত বলতে কিছু হয় না, চল গিয়ে একটু আবার ঘোরান দিয়ে আসি, যদি কোনো কিছুর সম্মুখীন হই তাহলে জ্ঞান লাভ হবে। তখন দেখতে পারি যে তারা দুইটা মিলে দরজা খোলা অবস্থায়। আমি তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলি যে, ফারহান, তোরা কোথায় যাচ্ছিস? আমার কথা শুনে তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে এবং বলে যে, তুই কি ঘুমাসনি এখনো? বললাম যে না। তোরা কোথায় যাচ্ছিস? তখন বলে যে, আমরা যাব ওইটা পরিদর্শন করার জন্য, তুই যাবি? বললাম যে, তোরা কি পাগল? তোদের কি মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? এই রাত্রিবেলা যদি আমরা এখানে যাই তাহলে আমাদের ক্ষতি ছাড়া কোনো ভালো কিছু হবে? এমনিতে নাইট গার্ডের মুখে কি কথা শুনলি,
এবং যে দারোয়ান ছিল তার মুখে কি কথা শুনলি, তোদের কি মনে একটুও ভয় জন্মায় না? তখন ফারহান হাসতে হাসতে বলে যে, আরে ভাই, তুইও দেখা যায় এই আগের যুগের মতো পড়ে আছিস, ছাড় তো এসব, আমাদেরকে যেতে দে। আর তুই যদি যেতে চাস তাহলে আমাদের সঙ্গে আসতে পারিস। আমি বললাম যে না, আমি যাব না, তোদের এত শখ হয়েছে, তোরা যা, তোদের মরবার শখ হয়েছে আর কি। এই বলে তারা চলে গেল আমার সামনে থেকে। ঘরের দরজা খুলেই তারা বের হয়ে চলে গেল। এদিকে আমার মাথা ঘুরপাক খাচ্ছে, বসে বসে চিন্তা করছি যে তারা যে বের হয়ে গেল, যদি কোনো সমস্যা হয় এই রাত্রিবেলা তাদেরকে কোথায় নিয়ে যাব, কি করব, তাদের বাবা মাকে কি জবাব দেব আমি, এটা চিন্তা করছি এবং মাথা ঘুরপাক খাচ্ছে। খানিকক্ষণ পরই দেখতে পারি আমার যে ছোট ভাইটা ছিল, যে চাচাতো ভাইটা, সে ঘুম থেকে উঠে গিয়েছে। সে হয়তো সম্ভবত কোনো ভয় পেয়েছে, তার ভয়ে ঘুম থেকে লাফ দিয়ে উঠে সে কান্না করে দিয়েছে। তার কান্নাতে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, পায়ে ব্যথা করছে? বলে যে না, একটা স্বপ্ন দেখেছি, দুঃস্বপ্ন। বললাম যে কি স্বপ্ন? বলে যে কেউ একজন আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। বললাম যে আরে না, এসব ভুয়া দেখেছিস, বাদ দে। আমাদের সঙ্গে ফারহানার সে চলে গিয়েছে এটা আবার পরিদর্শন করার জন্য। ছেলেটা শুনেই সে বলেছে এখানে তো ভূত আছে, তারা এখানে কেন গেল, তুমি তাদেরকে আটকালে না? বললাম যে সেটাই তো ভাবছি, আমি আটকালাম কিন্তু তারা থাকেনি, তারা ওখানে জোর করে চলে গিয়েছে। তখন আমি ভাবলাম যে বাইরে যাই এবং গিয়ে খোঁজাখুঁজির চেষ্টা করি। সময় প্রায় 40 কি 45 মিনিট সময় অতিবাহিত হয়ে পড়ে। ঘরের দরজাটা আমি খুলি, এখনো না আসার কারণে আমার মাথায় ভাঁজ ভেঙে পড়েছে। ঘরের দরজা খুলে আমি দেখতে পারি নাইট গার্ড, যেটা হোস্টেলের পাশে সামনে দাঁড়িয়েছিল, বসে থাকে। দেখতে পারি সে বসে বসে একটু একটু ঘুমের ভাব চোখে নিয়ে সে উংড়াচ্ছে আর কি, একটা অবস্থা। তখন তার সামনে যাই, গিয়ে জিজ্ঞেস করলাম যে ও ভাই, আমাদের সঙ্গে যে দুজন বন্ধু ছিল তারা আমাদের ঘর থেকে বের হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, আপনি কি তাদেরকে জিজ্ঞেস করেছেন তারা কোথায় যাচ্ছে বা কোথায় গিয়েছে, এদিকে কি আপনাদের সামনে দিয়ে গিয়েছে নাকি? তখন দারোয়ান ভাই লাফ দিয়ে উঠে বলে যে হ্যাঁ, আপনাদের সঙ্গে যে দুজন ছিল তারা দুজন এখান থেকে বের হয়ে গিয়েছে। তারা আমাকে বলল তারা কোনো একটা দোকানে যাবে এবং দোকান থেকে 10 মিনিটের সময় লাগবে, তারা আবার চলে আসবে। কিন্তু এখন তো অনেকটা সময় হয়ে গিয়েছে, প্রায় 45 মিনিটের মতো সময় হয়ে গিয়েছে, এখনও আসছে না, তারা কোথায় গিয়েছে? আমি তখন বললাম যে আমি তো সেটাই চিন্তা করছি। তারা বলল যে ঠাড়াপাড়া গ্রামের উদ্দেশ্যে তারা ওই রহস্য নাকি দেখতে যাবে, উন্মোচন করতে যাবে। তখন নাইট গার্ড আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে, বলে যে সর্বনাশ, এত রাত্রি করে তাদেরকে তুমি কেন এখানে যেতে দিলে? বললাম যে তারা তো আমার কোনো কথাই শুনেনি, তারা এখানে যাবে মানে যাবেই। আর এখানে তারা আসার মূল কারণেই হচ্ছে এই ভূতগুলোকে তারা একটু দেখার জন্য, এগুলো উপলব্ধি করার জন্য এখানে এসেছে। না হলে অন্য কোনো জেলা তো আমরা যেতে পারতাম। এখন আমি কি করি, আপনি আমাকে কোনো ভালো পথ দেখান। তখন নাইট গার্ড আমাকে বলে যে আপনি আমার সঙ্গে চলুন, তাদেরকে আমি খোঁজাখুঁজি করে দেখি যে তারা কোথায় আছে। তখন মনে সাহস নিয়ে ওই দারোয়ান ভাইয়ের সঙ্গে হোস্টেল থেকে বের হয়ে পড়ি তাদেরকে খোঁজার জন্য। তখন ওই ঠাটাপাড়া গ্রামের অনেকটা পথ আমরা এগিয়ে যাই। অতিক্রম করার পর দেখতে পারি যে আশপাশ নিরবচ্ছন্ন হয়ে পড়ে আছে এবং মনে হচ্ছে মাটি থেকে ধোঁয়া বের হয়ে আসছে। আর মনে হচ্ছে পানির একটা পাতলা আবরণ মাটিতে পড়ে আছে, পুরো মাটিতে। এরকম একটা সিন আমরা দেখতে পারি ওই ঠাটাপাড়া গ্রামের আশপাশ কেন্দ্রিক। ছোট ছোট গাছগুলোর নিচে কীরকম ভয়ঙ্কর একটি ঝোপঝাড়ের মতো রয়েছে। তখন নাইট গার্ড আমাকে বলে যে কোথায় তারা, তাদেরকে তো দেখতে পাচ্ছি না, আর এখন তো কোনো রকমের দোকানপাটও হয়তো খোলা নেই, তারা কোথায় গেল? খুঁজতে খুঁজতে হঠাৎই দেখতে পারি আমার এক বন্ধু এখানে পড়ে আছে। তাকে পড়া অবস্থা দেখেই তার হাতে গিয়ে আমি ধরার পর দেখতে পারি যে আমাদের সঙ্গে আসা এক বন্ধু। তাকে জ্ঞান ফেরানো হয়। তার জ্ঞান ফেরানোর পর দেখতে পারি তার গালের মধ্যে আঁচড়ের লম্বা একটা দাগ এবং পিঠে একটা দাগ এবং সারা শরীরে কীরকম ময়লা ভরে আছে। তখন সে লাফ দিয়ে উঠে আমাদেরকে বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বললাম যে কি হয়েছে? বলে যে ফারহানকে হয়তো মেরে ফেলেছে, তাড়াতাড়ি ওখানে যাও। কোথায় মেরেছে? বলে যে ওই চিতাশালের যে পাশে একটি পুকুর আছে, ওই পুকুরের পাশেই একটি বুড়িমার আবির্ভাব ঘটেছে।
সেখানে আমরা দুজন যাই এবং যাওয়ার পর ফারহানকে ধাপা দিয়ে ধরে ফেলেছে এবং আমি ওখান থেকে ক্রমাগত ছুটে চলে আসি। ফারহান ওখানেই পড়ে আছে, তাড়াতাড়ি যাও, তাকে বাঁচাও। তখন তার কথা শুনে বেশ অবাক লাগলো আমাদের মনে এবং খুব ভয় লাগলো। ভাবলাম যদি আমরা গেলে আমাদের কোনো সমস্যা হয়, এই চিন্তা মনে নিয়ে এখানে যাওয়ার আর কোনো রকমের সাহস জন্মাচ্ছেন না আমাদের। তখন দারোয়ানটা, তার মনে খুব সাহস ছিল, সে বলল যে চলুন দেখা যাক কি হয়। মনে ভালো রকমের মনোবল নিয়ে আমরা দুইজন লোক এদিকে হাঁটাহাঁটি শুরু করে দিই এবং ছোট ভাইটা এবং তাকে আমরা এখানে রেখে দিই যে আহত হয়েছে, তারা দুইটা এখানে দাঁড়িয়ে থাকে এবং ফারহানকে খোঁজার উদ্দেশ্যে আমরা ওখানে যাই। খানিকটা হাঁটাহাঁটির পর আমরা খোঁজাখুঁজি করা শুরু করে দিই, কিন্তু কোথাও ফারহানকে খুঁজে পাচ্ছি না। হঠাৎই দেখতে পাই ওখানে একটা চুলের গোছা দেখা যাচ্ছে পুকুর পাড়ে। ওই চুলের গোছাটার কি কোনো মানুষের নাকি কোনো অংশ বিশেষের এটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে একটা চুলের খোপা, আস্ত বড় খোপা ওখানে পড়ে আছে মাটিতে। এইটা দেখার জন্য পুকুর পাড়ে শরীর থরথর কাঁপছে, এই মনোবল নিয়ে আমরা হেঁটে যাচ্ছি ওই চুলের খোপার দিকে। অতিক্রম করে আমরা দেখতে পারি যে এটা একটা বুড়িমা এখানে বসে আছে, বসে বসে গুনগুন শব্দে কীরকম কথাবার্তা বলছে। তার কথাবার্তা শুনে আমরা বেশ ভয় পাই। ভয় পেয়ে আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে এটাই তো সেই বুড়িমা? হ্যাঁ এটাই, আমরা তখন ওই বুড়িমাকে দেখেছিলাম। তখন পিছন থেকে ছোট ভাইটা ডাক দিয়ে বলেছে, ভাইয়া চলে আসো, এখান থেকে চলে আসো তাড়াতাড়ি, এখানে কীরকম শব্দ হচ্ছে। তখন তার এই কথা শুনে আমরা এখান থেকে কয়েক কদম পিছিয়ে চলে আসি এবং খানিকক্ষণ পরে দেখতে পারি বুড়িমা আরভাবে আমাদের দিকে তাকালো। তার পরনে একটা কাচের চশমা ছিল এবং ওই চশমাটা খোলার পর আমাদের দিকে আরবে তাকালো এবং তার হাতে থাকা লাঠিটার ইশারা করলো আমাদের দিকে। হঠাৎই দেখতে পারি আমার সাথে থাকা যে দারোয়ান ছিল সে পড়ে যায়। কী কারণে পড়ে যায় সেটা বুঝতে পারিনি। তাকে আমি হাত ধরে তুলি, তার দুইটা পা পুকুরের পানিতে চুবিয়ে গিয়েছিল, সেখান থেকে তাকে টেনে তুলি। তখন এক দৌড় দিয়ে আমরা ওখান থেকে চলে আসি এবং হোস্টেলে চলে এসে মানুষকে ডাকাডাকি শুরু করে দেই। অনেক মানুষের আবির্ভাব ঘটিয়েছে এখানে, আমরা মানুষজন সকল বেরিয়ে আসে। সবাইকে ঘটনা খুলে বললাম যে ফারহান আমাদের এক বন্ধু ওখানে নিখোঁজ হয়ে গিয়েছে, আপনারা আমাদেরকে সাহায্য করুন আমাদের বন্ধুকে ফিরে পাওয়ার জন্য। তখন সব রকমের মানুষ তারা বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাদেরকে নিয়ে চলুন, দেখি কোথায় আপনার বন্ধু পড়ে আছে। তখন আমাদের সাথে থাকা আরেক বন্ধুকে তারা সবাই দেখতে পারে এবং দেখতে পেরে সবাই অবাক হয় এবং এখান থেকে অনেক মানুষ না যাওয়ার জন্য ঘরে চলে যায় ভয় পেয়ে, এবং কিছু সাহসী মানুষ আমাদের সঙ্গে আসে এবং আমরা ওখানে যাই। অনেকের হাতে বাটন ফোনের টর্চ লাইট ছিল এবং অনেকের হাতে টর্চ ছিল, যেগুলো আলো জ্বালিয়ে আমরা ক্রমাগত হাঁটতে থাকি। অনেকের হাতে লাঠি বেন্দা নিয়েও ছুটেছিল যে যদি এখানে কোনো রকমের জিন বা ভূতের আবির্ভাব ঘটে তাহলে সেটা মোকাবেলা করার জন্য। হাঁটতে হাঁটতে আমরা ওই পুকুর পাড়ে চলে যাই। হঠাৎই দেখতে পারি চিতাশালের ভিতর থেকে আগুন জ্বলছে, ধাউ ধাউ করে আগুন। এটা আমাদের যে হোস্টেলের লোকজন ছিল, তারপর দারোয়ান, আমরা সবাই দেখতে পারি আগুন জ্বলছে। বাট এখানে চিন্তার বিষয় ছিল যে এখানে কোনো রকমের মানুষ নেই, কোনো রকমের মরদেহ নেই যেগুলো পোড়ানোর জন্য মানুষ এখানে নিয়ে আসতে পারে। দেখে বেশ অবাক লাগলো এবং আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ লক্ষণ না, এটা কোনো ভালো লক্ষণ হতে পারে না। আর আমাদের বন্ধুকে এখন খোঁজাখুঁজির জন্য সবাই মেতে আছি। তো পুকুরের আশপাশ কেন্দ্রিক পুরোটা খোঁজাখুঁজির জন্য আমরা লোক বল ছুটিয়ে দিই এবং ছিটিয়ে দিয়ে বললাম আপনি এদিকে যান, আপনি ওদিকে যান। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও ফারহানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে না পেয়ে আমাদের চোখ বেয়ে অশ্রু পড়ছে। আমার ছোট ভাইটার, তার চোখ বেয়েও দেখতে পারলাম যে অশ্রু পড়ছে। সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে ফারহানকে খুঁজতে না পেরে। ফারহান খুব মজার একটি লোক ছিল এবং সে খুব সাহসী একটা লোক ছিল। তার এরকম কথাবার্তা মনে পড়ছে এবং তার জন্য খুব কষ্ট হচ্ছে। ভাবছি সে হয়তো আমাদের মাঝ থেকে কি চলেই গেল নাকি, তাকে কি হয়তো কোনো বুড়িমা মেরেই ফেলল নাকি। ওই বুড়িমাটা কে? বুড়িমাটাকে দেখার জন্য আমরা তখন অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু বুড়িমাকে আমরা পাচ্ছি না। হঠাৎই একজনের চোখ যায় ওই পুকুরের ও পাশ দিয়ে একটি বড় রকমের রেন্টি গাছের নিচের দিকে। সে দেখতে পারে এখানে একজন মানুষ বসে আছে।
সে চিৎকার দিয়ে বলে ওঠে যে ওই কড়ই গাছের নিচে কেউ একজন বসে আছে, তাড়াতাড়ি চলুন তো আমার সঙ্গে। তার কথা শুনে তার পিছনে এক দৌড় দিলাম এবং দৌড় দিয়ে দেখতে পারি যে ফারহানের মতোই দেখা যাচ্ছে। স্পষ্ট ভাষে না দেখা গেলেও হালকা চাঁদের আলোতে, পূর্ণিমা শেষ পর্যায়ে এরকম একটা অবস্থায় তাকে হালকা আলোতে দেখা যাচ্ছে ফারহানের মতো একটা মানুষ। সে খুব লম্বা ছিল এবং তার চুলগুলো লম্বা লম্বা ছিল। মনে হচ্ছে ফারহান এখানে বসে আছে। ভাবলাম ফারহান এখানে কেন বসে থাকবে, দৌড় দিয়ে তার কাছে যাই। গিয়ে তার শরীরে কোনো রকমের হাত দেইনি, হাত না দিয়ে তাকে ডাকাডাকি শুরু করি, কিন্তু ফারহান কোনোভাবেই সে কোনো সাড়া শব্দ করছে না এবং কোনো রকমের উত্তর দিচ্ছে না। তখন ভাবলাম যে ফারহান কি কোনো নেশা পানি করলো নাকি, কিন্তু ফারহান তো কোনো রকমের নেশা করার মতো ছেলে নয়। তার মাথায় গিয়ে আমি হাত দিই। মাথায় হাত দেওয়ার পরে দেখতে পারি ফারহান তার দুইটা চোখ গরম করে তাকিয়েছে আমাদের দিকে। তখন তার চোখের চাহনি ভরা ছিল একদম আগুনের লাল বর্ণের লুক্কা, এরকম একটা অবস্থায় তার চোখ ছিল, যেটা দেখার পর আমি 2 কদম পিছিয়ে চলে আসি পিছনে। সবাই এটা দেখতে পারে এবং সবাই বলছে যে তাকে হয়তো কোনো রকমের খারাপ জিন বা কোনো প্রেত আসর করেছে, এখান থেকে সবাই চলে আসো, আর তাকে যদি নিয়ে আসা যায় তাহলে তো ভালো, দেখুন নিয়ে আসতে পারেন কিনা। খানিকক্ষণ পরে দেখতে পারি ফারহান জ্ঞান হারিয়েছে। ফারহানের জ্ঞান হারা অবস্থায় তাকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোনো রকমের সাড়া শব্দ সে করলো না। তার হাতে এক হাত আমার কাঁধে দিলাম এবং আরেক হাত দারোয়ানের কাঁধে নিল এবং তাকে আস্তে আস্তে করে আমরা হাঁটাতে হাঁটাতে হোস্টেলে নিয়ে আসলাম। হোস্টেলে নিয়ে আসার পর দেখতে পারি ফারহান কোনো রকমের কথা বলছে না, সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। মধ্যরাত হয়ে যায়, আমাদের চোখে কারো ঘুম নেই এবং ওই যে নাইট গার্ড ছিল যেটা দারোয়ান, তিনিও আমাদের সঙ্গে সময় কাটান এবং আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন যে কি করা যায় বা কি করা না যায়, এবং ফারহান যদি কোনো রকম উল্টাপাল্টা করে তাহলে তাকে ফেরানোর জন্য তো অনেক লোকের প্রয়োজন, যার কারণে ওই দারোয়ান আমাদের সঙ্গে এসে বসে। মধ্যরাত হয়ে আসে, 3টা বাজে, তখন আমাদের চোখে একটু একটু ঘুম লাগে প্রায়। দারোয়ানও আমাদের সঙ্গে সঙ্গে একটু একটু ঘুম ঘুম অবস্থায় শুয়ে আছেন সবাই মিলে। হঠাৎই শুনতে পাই দরজা খোলার শব্দ। দরজা খোলার শব্দ শুনতে পেরেই আমার চোখ অটোমেটিক খুলে যায়, দেখতে পারি ফারহান দরজা খুলছে। ফারহান অসুস্থ শরীর নিয়ে সে দরজা কী করে খুলছে, তার শরীরে মারাত্মক দাগ ছিল, মুখে হাতে পায়ে আমার দ্বিতীয় বন্ধুটার মতো তারও অবস্থা ছিল। মনে হয় তাকে কেউ মেরে দিয়েছে বা কোনো রকমের আঘাত করেছে, কোনো দুষ্টু জিন বা পিশাচ এরকম হতে পারে, 2 বন্ধুকে এরকম একটা অবস্থা করে দিয়েছে। সেই শরীর নিয়ে সে কি করে দরজা খুলে বাইর হওয়ার জন্য বাইরে বিচরণ করবে, এরকম একটা অবস্থা সে যেতে চাইছে। তার দরজা খোলার শব্দ শুনেই আমি লাফ দিয়ে উঠে একটা চিৎকার দিলাম। চিৎকার শুনে আমার সঙ্গের বন্ধু এবং দারোয়ান লাফ দিয়ে উঠে সবাই দেখতে পারি যে ফারহান দরজা খুলে দিয়েছে এবং সে পিছন দিকে কোনো রকমের তাকাচ্ছে না। তাকে আমরা যতই ডাকছি সে 1 কদম 2 কদম দিয়ে সামনে এগোচ্ছেই এবং এগোতে এগোতে সে ঘর থেকে বের হয়ে সে হোস্টেলের গেট অতিক্রম করবে এমন একটা অবস্থা। তখন দারোয়ানকে বললাম যে এখন থেকে কি করে ফেরানো যায়, আপনি প্লিজ কিছু করুন। তখন দারোয়ান বলে যে দাঁড়াও, আরও কয়েকজন মানুষকে ডাক দিই, তাকে আমরা একা মোকাবেলা করতে পারবো না, তাকে হয়তো কোনো দুষ্ট জিন বা কোনো পিশাচ ভর করেছে। তখনই একজন লোককে আমরা দেখতে পারি, বেশ স্বাস্থ্যবান এবং উঁচু লম্বা একজন লোক। ভাবলাম উনি একাই যথেষ্ট হবে ফারহানের জন্য। তখন ওই লোকটাকে ডেকে আনি, বলি যে ফারহানকে ফেরানোর জন্য, ফারহানকে আমরা একা ফেরাতে পারবো না এর জন্য। তখন ওই লোকটাও আমাদের সঙ্গে চলে আসে এবং ফারহানকে গিয়ে হাতে ধরার পরেই ফারহান এমন ঝাড়ি দেয় তার হাতে যে লোকটা ঝাড়ির প্রভাবে সে মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় সে খুব ব্যথা পায় এবং তাকে আমরা তুলি এবং ফারহান দেখতে পারি ক্রমাগত হাঁটতেই আছে এবং হাঁটতে হাঁটতে ওই ঠাড়াপাড়া গ্রামের যে নিরবচ্ছন্ন গ্রামটার একটি বিচরণ ছিল, যেটা চর একটা অবস্থান, ওখানে সে যাওয়ার জন্য উতলা হয়ে যাচ্ছে। খুব আস্তে আস্তে করে পা ফেলছে এবং হাতের কণিগুলো খুব সুন্দর করে নাড়াচ্ছে, মনে হচ্ছে কোনো ভালো মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু তার ভালো মানুষের ভিতরে একটি খারাপ জিন প্রবেশ করেছে, এটা আমরা বুঝতে পারি। তার চোখের লাল বর্ণটা কিছুক্ষণ পরপর আমাদের দিকে তাকায় এবং জিলকি দিয়ে উঠে একটা।
আমরা তখন তার পিছন পিছনে হেঁটে যাচ্ছিলাম, দেখছিলাম সে কোথায় যায় এবং কি করে। তখনই দেখতে পারি চিতাশালের ভিতরে যে আগুনটা ধাউ ধাউ করে জ্বলছিল সেটা এখনো জ্বলছে। আর ফারহানের দিকে তাকিয়ে দেখতে পারি যে ফারহান ওই চিতাশালের দিকে তার আঙুল ইশারা করছে এবং সে ওখানে যাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করছে। আমরা বুঝতে পারি ফারহান যদি এখানে যায় তাহলে ফারহানের খুব বড় রকমের ক্ষতি হবে। এইটা ভেবে আমরা তিনজন লোক ফারহানের নিকট ক্রমাগত যাই এবং ফারহানকে খুব জোরে চেপে ধরি এবং চেপে ধরে তাকে হিচড়ে আমরা নিয়ে আসার চেষ্টা করি আমাদের যে থাকার অবস্থানটা ছিল, যেটা হোস্টেল, ওখানে আর কি নিয়ে আসার চেষ্টা করি। খানিকটা পথ আমরা তাকে টেনে হিচড়ে নিয়ে আসি। খানিকটা আসার পর ফারহানের এমন একটি শক্তি উদয় হলো যেটার প্রভাবে আমাদের তিনজনকে হিচড়ে ফেলে দেয়। তখনই আমরা দেখতে পারি একজন বৃদ্ধ লোক সে দৌড়ে আসছে আমাদের দিকে। তার দৌড় দেখে আমরা খুব ভয় পাই, ভাবলাম ওই বুড়িমার বেশে কোনো রকমের বৃদ্ধ লোক হয়তো এটা হতে পারে, এটা ভেবে আমরা ভয় পাচ্ছিলাম, থরথর করে কাঁপছিলাম আমরা সবাই। তখন ওই বৃদ্ধ লোকটা এসে তার পরিচয় আমাদেরকে দিল, বলল যে সে এখানকার ভালো একজন কবিরাজ। সে এখানে চিৎকার চেঁচামেচি শোনার পর সে দৌড় দিয়ে আসলো। সে ভাবলো এখানে কোনো সমস্যা হচ্ছে, এখানে প্রায়ই সমস্যা হয় সে বলল, যার কারণে সে এখানে একটা ছোট ঘর বেঁধেছে। এই ঘর থেকে কোনো শব্দ শুনলেই নাকি এখানে সে চলে আসে। তখন বললাম যে ঠিক আচ্ছা, তাহলে ভালো হয়েছে আপনি এসেছেন। দেখুন আমার এই বন্ধুর কীরকম উল্টাপাল্টা কাজকর্ম করছে, মনে হয় তাকে কোনো রকমের জিন বা কোনো পিশাচ ভর করেছে, আপনি একটু সাহায্য করুন, তাকে ভালো করুন। তখন কবিরাজ ফারহানের মুখের দিকে তাকায়। ফারহান কবিরাজকে দেখতে পেরেই ফারহান চিৎকার দিয়ে ওঠে এবং কবিরাজকে আঘাত করার জন্য এগিয়ে আসে। তখন কবিরাজ তার মন্ত্র বলে ফারহানকে দুর্বল করে দেয়। সে কীরকম মন্ত্র পড়লো এবং একটি কলসির, ছোট একটা কলসির মোটাই ছিল, যেটা থেকে তার পানি নিয়ে ফারহানের চোখে ছিটিয়ে দেয়। ফারহান তখন অজ্ঞান হয়। ফারহানকে নিয়ে আমরা চলে যাই ওই কবিরাজের বাড়ির দিকে। তখন কবিরাজ আমাদেরকে একটি ঘটনা খুলে বলেন। তিনি ফারহানকে যোগ্যরত অবস্থায় তিনি কাজকর্ম করছেন ফারহানকে ভালো করার জন্য, তার ভিতর থেকে যে দুষ্ট জিনটা রয়েছে সেটা বের করে দেওয়ার জন্য। এবং তিনি এটা বের করতে করতে আরও একটি ঘটনা আমাদেরকে বললেন যে এইখানে নাকি অনেক আগেকার সময়ে একটি বৃদ্ধ মহিলা তার একটি সন্তানের কারণে ফাঁসি নিয়ে মারা গিয়েছিল। সে নাকি খুব ভালো একজন মহিলা ছিল এবং শিক্ষিত একটি মহিলা ছিল তখনকার সময়ের। সেই মহিলাটা নাকি একটা চশমা, একটি লাঠি এবং কালো কাপড় পরিধান করতো বেশিরভাগ, এবং সেই কাপড় পরিধান, সেই লাঠি, সেই চশমা ওলা অবস্থায় নাকি অনেক মানুষই দেখেছে ওই বুড়িমাকে। এবং ওই ওই যে ঠাটাপাড়া গ্রামের অবস্থানটা, ওখানে যে চর বিচরণ হয়ে আছে, এখানে অনেক মানুষের মৃত্যু ঘটেছে এবং এই মৃত্যুর কারণে এই বৃদ্ধ বুড়িমাটাই দায়ী। এই বৃদ্ধ বুড়িমার বিষয়ে অনেক মতবাদ রয়েছে। এই বৃদ্ধ মহিলাটিকে নাকি অনেক মানুষ দেখতে পেরেছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করে, অনেকে দেখতে পেরেছে চিতাশালের আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করে, অনেকে এটার সম্মুখীন হয়েছে যে সে নাকি চোখের চশমা খুলে লাঠি দিয়ে আঘাত করার জন্য দৌড় দিয়ে আসে। এরকমের অবস্থানের শিকারও কিন্তু অনেক মানুষ এখানে হয়েছে। এটা আমাদের কবিরাজ খুলে বলেন। কবিরাজ আরও বলেন যে এখানে দুষ্ট কয়েকটা জিনের দলও থাকে, যে জিনগুলো মানুষকে পেলে মানুষের ভিতর প্রবেশ করার জন্য তারা উতলা হয়ে যায়, এবং এটি খুব খারাপ একটি লক্ষণ এবং এই লক্ষণগুলোর প্রভাবে অনেক মানুষের অনেক ক্ষতি হয়। এখানে কিছুদিন আগে একটি মানুষ হেঁটে যাচ্ছিল, সে সম্ভবত বেড়াতে এসেছিল কোনো এক আত্মীয়র বাড়িতে। তখন রাত্রিবেলা এদিক দিয়ে যাওয়া, সম্ভবত এটি 3 মাস আগের একটি ঘটনা। তখন আমি ঘুমাতে যাব এরকম একটা অবস্থায়, তখনই শুনতে পাই চিৎকার ভেসে এসেছে আমার কানে। তখন ঘর থেকে বের হয়ে যাই, তোমাদেরকে যেভাবে গিয়েছিলাম বাঁচানোর উদ্দেশ্যে সেভাবেই যাই ওই লোকটাকে বাঁচানোর উদ্দেশ্যে। ঘর থেকে বের হয়ে দেখতে পারি একটি বুড়িমা এবং এর সামনে একটি পুরুষ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে বুড়িমাটার সঙ্গে সে কোনো রকমের কথোপকথন বা কোনো রকমের আলাপ আলোচনা সে করছে, এবং আলাপ আলোচনার মধ্যে সে চিৎকার কেন দেবে এটা আমার খটকা লাগে। আমি ক্রমাগত হেঁটে হেঁটে ওখানে যাওয়ার চেষ্টা করি, গিয়ে দেখতে পারি বুড়িমা তার গলায় চেপে ধরে আছে। যদিও বুড়িমাটা উন্দা হয়ে থাকে, মানে গুজো হয়ে থাকে, তো গুজো হওয়া অবস্থায় সে
ওই ওই লোকটার গলা চেপে ধরে আছে। বুড়িমার হাতে লাঠিটা তার পিঠের মধ্যে রেখেছে কোনো রকমের আটকানো বস্তু ছাড়াই। তার চোখের চশমাটা একটি হাতে এবং আরেক হাত দিয়ে ওই যে পুরুষ লোকটাকে চেপে ধরেছে। পুরুষ লোকটা খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কিন্তু তার চিৎকার এতটা আসছে না। প্রথম চিৎকারটাই শুধু এসেছিল, যেটা আমার কানে বেসেছিল। পরবর্তী চিৎকারগুলো খুব আস্তে আস্তে আসছে, মনে হচ্ছে সে খুব দুর্বল হয়ে গিয়েছে। তখন আমি ওই বুড়িমারকে দেখার পর আমি বুঝতে পারি এটা কোনো রকমের খারাপ জিন হতে পারে। এটা বলছেন কবিরাজ। কবিরাজ আরও বলেন যে তিনি ওই বুড়িমার কাছে যান। যাওয়ার পর কবিরাজের মন্ত্রের প্রভাবে নাকি ওই বুড়িমা ওখান থেকে অদৃশ্য হয়ে পড়ে এবং খানিকক্ষণ পরেই লোকটা এখানে সেন্সলেস অবস্থায় পড়ে যায়। তারপর কবিরাজ ওই লোকটাকে বাড়িতে নিয়ে আসে, মানে কবিরাজের ছোট্ট ঘরটাতে নিয়ে আসে। আসার পর সারা রাত ওখানে ওই লোকটাকে রেখে দেয়। পরদিন সকালবেলা লোকটার জন্য মানুষ খোঁজখবর নিয়ে বের হয়। তখন কবিরাজ তার সেন্সলেস অবস্থা হওয়ার দেহটাকে তাদের হাতে তুলে দেয়। তারা তখন হাসপাতাল নিয়ে নাকি ভালো করতে পারে লোকটাকে। আর এই লোকটা এখন অসুস্থ অবস্থায় নাকি দিনকাল যায়। কবিরাজের মুখে এই কথা শুনে আমাদের বেশ ভয় লাগলো এবং এরকম ঘটনা নাকি আরও সচরাচর ঘটেছে ওই কবিরাজের সঙ্গে। কবিরাজ আরও ঘটনা আমাদেরকে খুলে বললেন এবং এই ঘটনাগুলো আমাদের বেশ ভয় জাগালো এবং ভাবলাম যে এই ঠাটাপাড়া গ্রামটা এতটা ভয়ঙ্কর কেন, এবং এই বুড়িমার জন্য এই ঘটনার পরিস্থিতির শিকার মানুষ এখনও হয়। আর এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আমরা যা জানলাম, যা বুঝলাম, যে এই বুড়িমার কারণেই কিন্তু এরকম মৃত্যু হয়েছিল এবং এই বুড়িমার কারণেই অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। এবং এই এলাকাতে কোনো রকমের যে ছোট একটা চর, এখানে কোনো রকম বাড়িঘর হয় না। এখানে একটা শ্মশান ঘাট রয়েছে, যেটার আশপাশ কেন্দ্রিক কোনো বাড়িঘর মানুষ তৈরি করে না। লিসেনার্স, এই ছিল ঘটনা। আমাদের প্রথম ঘটনাটি এই মুহূর্তে আপনাদের মাঝে আমরা শেষ করতে যাচ্ছি। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আপনাদের মাঝে অনেক ভয়াবহতার রূপ নেবে। দ্বিতীয় ঘটনাটি অনেক ইন্টারেস্ট এবং অনেক ভয়াবহ একটি ঘটনা। লিসেনার্স, এর আগে আপনাদের মাঝে একটি কথা বলবো, যেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের সঙ্গে আপনারা যারা যারা এখনও সংযুক্ত হননি, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিন। তো লিসেনার্স, চলুন এখন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাই। আশা করি দ্বিতীয় ঘটনাটি আপনাদের প্রথম ঘটনার মতো শিহরণ জাগাবে।